আদ্যানাথ এবং বৈদ্যনাথ চক্রবর্তী দুই শরিক। দুজনের মধ্যে বৈদ্যনাথের অবস্থায় কিছুটা খারাপ ছিল। বৈদ্যনাথের বাপ মহেশচন্দ্রের বিষয়বুদ্ধি আদৌ ছিল না বললেই চলে। তিনি তার দাদা শিবনাথের ওপরে সম্পূর্ণ নির্ভর করে থাকতেন। শিবনাথও ভাইকে প্রচুর পরিমাণে স্নেহ দিয়ে পরবর্তীকালে তারই সমস্ত বিষয় সম্পত্তি নিয়ে নেন। কেবল খানকতক কোম্পানির কাগজ থেকে যায় মাত্র। জীবন সমুদ্রে সেই কাগজ কখানি বৈদ্যনাথের একমাত্র অবলম্বন। শিবনাথ বহু অনুসন্ধানের পর তার পুত্র আদ্যানাথের সঙ্গে এক ধনীর একমাত্র কন্যার বিবাহ দিয়ে বিষয়বৃদ্ধির আরও একটা সুযোগ করে রেখেছিলেন। মহেশচন্দ্র একটি সপ্তকন্যা ভারগ্রস্ত দরিদ্র ব্রাহ্মণের প্রতি দয়া করে এক পয়সাও পণ না নিয়ে তার বড় মেয়ের সাথে নিজের ছেলের বিবাহ দেন। সাত্রী কন্যাকেই যে ঘরে নেননি তার কারণ তার একটি মাত্র পুত্র, এবং ব্রাহ্মণও সেইরূপ কোনো অনুরোধ করেনি। তবে তাদের বিবাহের উদ্দেশ্যে সাধ্যাতিরিক্ত অর্থ সাহায্য করেছিলেন। পিতার মৃত্যুর পর বৈদ্যনাথ তার কাগজ কয়খানি নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত ও সন্তুষ্ট ছিলেন। কাজকর্মের কথা তার মনেই হতো না। কাজের মধ্যে তিনি গাছের ডাল কেটে বসে বসে বহু যত্নের সহিত লাঠি তৈরি করতেন। রাজ্যের বালক এবং যুবকগণ তার নিকট লাঠির জন্য আসত, তিনিও দান করতেন। এই ছাড়াও ক্ষণিক সময়ের উত্তেজনায় ছিপ, ঘুড়ি, লাটাই নির্মাণ করতেও তার বিস্তর সময় যেত, যাতে বহু যত্নে বহু কাল ধরে চাঁচা ছোলায় আবশ্যক অথচ সংসারের উপকারিতা দেখলে যা সে পরিশ্রম ও কালব্যয়ে অযোগ্য, এমন একটা হাতের কাজ পেলে তার উৎসাহের সীমা থাকে না। পাড়ায় যখন দলাদলি এবং চক্রান্ত নিয়ে বড় বড় পবিত্র বঙ্গীয় চণ্ডীমণ্ডপ ধূমাচ্ছন্ন হয়ে উঠেছে, তখন বৈদ্যনাথ একটি কলম, কাঁটা, ছুরি এবং একখণ্ড গাছের ডাল নিয়ে সকাল থেকে দুপুর এবং বাথরুমের পর সন্ধ্যা পর্যন্ত নিজের দাওয়াটিতে একাকী অতিবাহিত করেছে, এমন প্রায়ই দেখা যেত। ষষ্ঠীর প্রাসাদে শত্রুর মুখে যথাক্রমে ছাই দিয়ে বৈদ্যনাথের দুইটি পুত্র এবং একটি কন্যা জন্মগ্রহণ করল। গৃহিণী মোক্ষদা সুন্দরীর অসন্তোষ প্রতিদিন বেড়ে উঠেছে। আদ্যানাথের ঘরে যেরূপ সমারোহ, বৈদ্যনাথের ঘরে সেরূপ নয় কেন? ও বাড়ির বিন্দুবাসিনী যেমন গহনাপত্র, বেনারসি শাড়ি, কথাবার্তার ভঙ্গি এবং চালচলনের গৌরব, মোক্ষদার যে ঠিক তেমনটা হয়ে ওঠে না। এটা অপেক্ষা যুক্তিবিরুদ্ধ ব্যাপার আর কি হতে পারে? অথচ একই তো পরিবার, ভাইয়ের বিষয় বঞ্চনা করে নিয়েই তো তাদের এত উন্নতি। যত শোনে ততই মোক্ষদার হৃদয়ে নিজ শ্বশুরের প্রতি এবং শ্বশুরের একমাত্র পুত্রের প্রতি অশ্রদ্ধা এবং অবজ্ঞা আর ধরে না। নিজ গৃহের কিছুই যে আর তার ভালো লাগে না। সকলই অসুবিধা এবং মানহানিজনক। শয়নের খাটটাও মৃতদেহ বহনের যোগ্য নয়। যাহার সাতকুলে কেউ নাই এমন একটা অনাথ চামচিকে শাবকও এই জীর্ণ প্রাচীরে বাস করতে ইচ্ছে করে না, এবং গৃহসজ্জা দেখলে ব্রহ্মচারী পরমহংসের চোখেও জল আসে। এই সকল অত্যুক্তির প্রতিবাদ করা পুরুষের ন্যায় কাপুরুষ জাতির পক্ষে অসম্ভব। সুতরাং বৈদ্যনাথ বাইরের দাওয়ায় বসে দ্বিগুণ মনোযোগের সহিত ছড়ি চাঁচতে উদ্যত হলেন। কিন্তু মৌন ব্রত বিপদের একমাত্র পরিতারণ না। একদিন স্বামীর শিল্পকার্যে বাধা দিয়ে গৃহিণী তাকে অন্তঃপুরে আহ্বান করে আনতেন। অত্যন্ত গম্ভীরভাবে অন্যদিকে চাহিয়া বলতেন, গোয়ালার দুধ বন্ধ করে দাও। বৈদ্যনাথ কিছুক্ষণ স্তব্ধ থেকে নম্রভাবে বলতেন, দুধটা বন্ধ করলে কি চলবে? মানে বলছি যে ছেলেরা খাবে কি? কেন, আমানি? আবার কোনোদিন এর বিপরীত ভাব দেখা যেত।
গৃহিণী বৈদ্যনাথকে ডেকে বলতেন, আমি জানি নে, যা করতে হয় তুমিই করো। বৈদ্যনাথ ম্লান মুখে জিজ্ঞাসা করতেন, কি করতে হবে? স্ত্রী বলতেন, আপাতত এ মাসের মতো বাজারটা করে আনো। বলে এমন একটা ফর্দ দিতেন যাতে একটা রাজসুযোগ্য সমারোহের সহিত সম্পন্ন হতে পারত। বৈদ্যনাথ যদি সাহসপূর্বক প্রশ্ন করতেন, এতটার আবশ্যক আছে কি? উত্তর শুনতেন, না 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 না, তবে ছেলেগুলো না খেতে পেয়েই মরুক এবং আমিও যাই, তাহলে তুমি একলা বসে খুব সস্তায় সংসার চালাতে পারবে। এই রূপে ধীরে ধীরে বৈদ্যনাথ বুঝতে পারলেন ছড়ি বানিয়ে আর চলবে না, কিছু একটা উপায় করতেই হবে। চাকরি করা অথবা ব্যবসা করা বৈদ্যনাথের পক্ষে দুরাশা। অতএব কুবেরের ভাণ্ডারে প্রবেশ করার একটা সংক্ষেপ রাস্তা আবিষ্কার করা চাই। একদিন রাত্রে বিছানায় শুয়ে কাতরভাবে প্রার্থনা করলেন, হে মা জগদম্বে, স্বপ্নে যদি একটা দুঃসাধ্য রোগের পেটেন্ট ঔষধ বলে দাও, কাগজে তার বিজ্ঞাপন লেখানোর ভারটা আমিই নেব মা। সেই রাত্রে স্বপ্নে দেখলেন তার স্ত্রী তার প্রতি অসন্তুষ্ট হয়ে বিধবা বিবাহ করবে বলে একান্ত পণ করে বসেছেন। অর্থাভাব সত্ত্বেও উপযুক্ত গয়না কোথায় পাওয়া যাবে বলে বৈদ্যনাথ উক্ত প্রস্তাবে আপত্তি করেছেন। বিধবার গহনা আবশ্যক করে না বলে পত্নী আপত্তি খণ্ডন করছেন। তার কি একটা চূড়ান্ত জবাব আছে বলে তার মনে হচ্ছে, অথচ কিছুতেই মাথায় আসছে না। এমন সময় নিদ্রা ভঙ্গ হয়ে দেখলেন সকাল হয়েছে এবং কেন যে তার স্ত্রীর বিধবা বিবাহ করতে পারে না তার সদুত্তর তৎক্ষণাৎ মনে পড়ে গেল এবং সেই জন্য বোধহয় কিঞ্চিত দুঃখিত হলেন। পরদিন প্রাতকৃত্য সমাপন করে একাকী বসে ঘুড়ির লক তৈরি করছেন। এমন সময় এক সন্ন্যাসী জয়ধ্বনি উচ্চারণ করে দ্বারে আসলো। সেই মুহূর্তেই বিদ্যুতের মতো বৈদ্যনাথ ভাবী ঐশ্বর্যের উজ্জ্বল মূর্তি দেখতে পেলেন। সন্ন্যাসীকে প্রচুর পরিমাণে আদর, অভ্যর্থনা ও আহার্য দিলেন। অনেক সাধ্য সাধনার পর জানতে পারলেন সন্ন্যাসী সোনা তৈরি করতে পারে এবং সে বিদ্যা তাকে দান করতেও সে অসম্মত হল না। সন্ন্যাসী প্রত্যেক দিন 2 সের করে দুগ্ধ এবং 1.5 সের করে মোহনভোগ খেতে লাগল এবং বৈদ্যনাথের কোম্পানির কাগজ দহন করে অজস্র রৌপ্য রস নিঃসরণ করে নিল। ছিপ, ছড়ি, লাটাইয়ের কাঙালরা বৈদ্যনাথের রুদ্ধ দ্বারে নিষ্ফল আঘাত করে চলে যায়। ঘরে ছেলেগুলো যথাসময় খেতে পায় না, পড়ে গিয়ে কপাল ফোলায়, কেঁদে আকাশ ফাটিয়ে দেয়। কর্তা গিন্নির কারোর ভ্রুক্ষেপ নেই। নিস্তব্ধভাবে অগ্নিকুণ্ডের সামনে বসে কটাহের দিকে চেয়ে কারোর আর চোখের পাতা পড়ে না, মুখে কথা নেই। তৃষিত একাগ্র নেত্রে অবিশ্রাম অগ্নিশিখার প্রতিবিম্ব পড়ে চোখের মণি যেন স্পর্শমণির গুণপ্রাপ্ত হল। দৃষ্টিপথ সায়াহ্নের সূর্যাস্ত পথের মতো জ্বলন্ত সুবর্ণ প্রলেপের রাঙা হয়ে উঠল। 2খানা কোম্পানির কাগজ এই স্বর্ণ অগ্নিতে আহুতি দেওয়ার পর একদিন সন্ন্যাসী আশ্বাস দিল, সেদিন রাত্রে কারোর আর ঘুম হল না। স্ত্রী পুরুষ মিলে সুবর্ণপুরী তৈরি করতে লাগলেন। তৎসম্বন্ধে মাঝে মাঝে উভয়ের মধ্যেই মতভেদ এবং তর্ক উপস্থিত হয়েছিল, কিন্তু আনন্দ আবেগের তার মীমাংসা হতে দেরি হয়নি। পরস্পর পরস্পরের খাতিরে নিজ নিজ মত কিছু পরিত্যাগ করতে অধিক ইতস্তত করেনি। সেই রাত্রে দাম্পত্য একীকরণে এত ঘনীভূত হয়ে উঠেছিল, পরদিন আর সন্ন্যাসীর দেখা নেই। চারদিক থেকে সোনার রং ঘুচে গিয়ে সূর্য কিরণ পর্যন্ত অন্ধকার হয়ে দেখা গেল।
ইহার পর থেকে শয়নের খাট, গৃহসজ্জা এবং গৃহপ্রাচীরের চতুর্গুণ দারিদ্র্য এবং জীর্ণতা প্রকাশ করতে লাগল। এখন থেকে গৃহকার্যে বৈদ্যনাথ কোনো একটা সামান্য মত প্রকাশ করলে গৃহিণী তীব্র মধুস্বরে বলেন, বুদ্ধির পরিচয় অনেক দিয়েছ, এখন কিছুদিন একটু ক্ষান্ত থাকো। বৈদ্যনাথ একেবারে শান্ত হয়ে যান। মোক্ষদার এমনই একটা শ্রেষ্ঠতার ভাব ধারণ করেছে যেন এই স্বর্ণমরীচিকায় সে নিজের এক মুহূর্তের জন্যও আশ্বস্ত হয়নি। অপরাধী বৈদ্যনাথ স্ত্রীকে কিঞ্চিত সন্তুষ্ট করবার জন্য নানা উপায় চিন্তা করতে লাগলেন। একদিন একটা চতুষ্কোণ মোড়কে গোপন উপহার নিয়ে স্ত্রীর নিকট গিয়ে প্রচুর হাস্য বিকাশপূর্বক সাতিশয় চাতুরতার সহিত ঘাড় নেড়ে নেড়ে বললেন, কি এনেছি বলো দেখি। স্ত্রী কৌতূহল গোপন করে উদাসীনভাবে বললেন, কেমন করে বলবো শুনি, আমি তো আর জানি নে। বৈদ্যনাথ অনাবশ্যক কাল ব্যয় করে প্রথমে দড়ির গাঁট অতি ধীরে ধীরে খুললেন, তারপর ফু দিয়ে কাগজের ধুলা ঝাড়লেন, তারপর অতি সাবধানে এক এক ভাঁজ করে কাগজের মোড়ক খুলে আর্ট স্টুডিওর রং করা দশমহাবিদ্যার ছবি বাহির করে আলোর দিকে ফিরিয়ে গৃহিণীর সম্মুখে ধরলেন। গৃহিণীর তৎক্ষণাৎ বিন্দুবাসিনীর শয়নকক্ষের বিলাতি তেলের ছবি মনে পড়ল। অপর্যাপ্ত অবজ্ঞাস্বরে বললেন, আহা, মরে যাই। এ তোমার বৈঠকখানায় রেখে বসে বসে নিরীক্ষণ করোগে, আমার অনেক কাজ আছে। বিমর্ষ বৈদ্যনাথ বুঝলেন অন্যান্য অনেক ক্ষমতার সাথে স্ত্রীলোকের মন জোগাবার দুরূহ ক্ষমতার থেকেও বিধাতা তাকে বঞ্চিত করেছেন। এদিকে দেশে যত দৈবজ্ঞ আছে মোক্ষদা সকলকেই হাত দেখালেন, কোষ্ঠী বিচার করালেন। সকলেই বলল তিনি সধবা অবস্থায় মরবেন। কিন্তু সেই পরমানন্দময় পরিণামের জন্যই তিনি একান্ত ব্যগ্র হয়েছিলেন না। অতএব এতেও তার কৌতূহল নিবৃত্তি হল না। শুনলেন তার সন্তান ভাগ্য ভালো, পুত্র কন্যায় তার গৃহ অবিলম্বে পরিপূর্ণ হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে। শুনে তিনি বিশেষ প্রফুল্লতাও প্রকাশ করলেন না। অবশেষে এক গনিয়া বলল, বছর খানেকের মধ্যে যদি বৈদ্যনাথের দৈবধন প্রাপ্ত না হয় তাহলে গণক তার পাঁজি পুঁথি সমস্তই পুড়িয়ে ফেলবেন। গণকের এইরূপ নিদারুণ পণ শুনে মোক্ষদার মনে আর তিলমাত্র অবিশ্বাসের কারণ থাকল না। গণৎকার তো প্রচুর পারিশ্রমিক নিয়ে বিদায় হয়েছেন, কিন্তু বৈদ্যনাথের জীবন দুর্বহ হয়ে উঠল। ধন উপার্জনের কতগুলি সাধারণ প্রচলিত পদ আছে, যেমন চাষ করা, চাকরি, ব্যবসা, চুরি এবং প্রতারণা। কিন্তু দৈবধন উপার্জনের সেরূপ কোনো নির্দিষ্ট উপায় নেই। এই জন্য মোক্ষদা বৈদ্যনাথকে যতই উৎসাহ দেন এবং ভৎসনা করেন, বৈদ্যনাথ ততই কোনো দিকে রাস্তা দেখতে পান না। কোনখানে খুঁড়তে আরম্ভ করবেন, কোন পুকুরে ডুবুরি নামাবেন, বাড়ির কোন প্রাচীরটা ভাঙতে হবে ভেবে কিছুই স্থির করতে পারেন না। মোক্ষদা নিতান্তই বিরক্ত হয়ে স্বামীকে জানালেন যে পুরুষ মানুষের মাথায় যে মস্তিষ্কের পরিবর্তে এত গোবর থাকতে পারে সেটা তার আগে জানা ছিল না। বললেন, একটু নড়ে চড়ে দেখো, হাঁ করে বসে থাকলে তো আর আকাশ থেকে টাকা বৃষ্টি হবে না। কথাটা সঙ্গত বটে এবং বৈদ্যনাথের একান্ত ইচ্ছাও তাই। কিন্তু কোন দিকে নড়বেন, কিসের ওপর চড়বেন তা যে কেউ বলে দেয় না। অতএব দাওয়ায় বসে বৈদ্যনাথ আবার ছড়ি চাঁচতে লাগলেন। এদিকে আশ্বিন মাসে দুর্গোৎসব নিকটবর্তী হল। চতুর্থীর দিন থেকেই ঘাটে নৌকা এসে লাগতে লাগলো। প্রবাসীরা দেশে ফিরে আসছে। ঝুড়িতে মানকচু, কুমড়ো, শুকনো নারকেল, টিনের বাক্সর মধ্যে ছেলেদের জন্য জুতা, ছাতা, কাপড় এবং প্রেয়সীর জন্য
এসেন্স সাবান, নতুন গল্পের বই এবং সুবাসিত নারকেল তেল। মেঘমুক্ত আকাশে শরতের সূর্য কিরণ উৎসবের হাস্যের মতো ব্যাপ্ত হয়ে পড়েছে। পক্কপ্রায় ধান খেতে থরথর করে কাঁপছে। বর্ষার ধৌত সতেজ তরুপল্লব নবশীতবায়ুতে শিরশির করে উঠছে এবং তসরের চায়না কোট পরে কাঁধে একটি পাকানো চাদর ঝুলিয়ে ছাতা মাথায় দিয়ে প্রত্যাগত পথিকেরা মাঠের পথ দিয়ে ঘরের মুখে চলছে। বৈদ্যনাথ বসে বসে তাই দেখছেন এবং হৃদয় থেকে দীর্ঘ নিঃশ্বাস উচ্ছ্বসিত হয়ে ওঠে। নিজের নিরানন্দ গৃহের সাথে বাংলাদেশের সহস্র গৃহের মিলনোৎসব তুলনা করেন এবং মনে মনে বলেন, জানি না বিধাতা কেন আমাকে এমন অকর্মণ্য সৃষ্টি করেছেন। ছেলেরা ভোরে উঠে প্রতিমা নির্মাণ দেখার জন্য আদ্যানাথের বাড়ির প্রাঙ্গণে গিয়ে হাজির হয়েছেন। খাবার বেলা দাসী তাদেরকে বলপূর্বক গ্রেপ্তার করে নিয়ে আসলো। তখন বৈদ্যনাথ বসে বসে এই বিশ্বব্যাপী উৎসবের মধ্যে নিজের জীবনের নিষ্ফলতা স্মরণ করছিলেন। দাসীর হাত থেকে ছেলে দুটোকে উদ্ধার করে কোলের কাছে ঘনিষ্ঠভাবে টেনে নিয়ে বড়টিকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে অবু, এবার পুজোর সময় কি চাস বল দেখি। অবিনাশ তৎক্ষণাৎ উত্তর করল, একটা নৌকা দিয়ে বাবা। ছোটটিও মনে করল বড় ভাইয়ের চেয়ে কোনো বিষয়ে ছোট হওয়া কিছু না। বলল, বাবা বাবা আমাকেও একটা নৌকা দিও বাবা। একেবারে বাপের উপযুক্ত ছেলে। একটা অকর্মণ্য কারুকার্য পেলে আর কিছু চায় না। বাপ বললেন, আচ্ছা। এদিকে যথাকালে পূজার ছুটিতে কাশী থেকে মোক্ষদার এক খুড়ো বাড়ি ফিরে আসলেন। তিনি ব্যবসায়ী উকিল। মোক্ষদা কিছুদিন ঘন ঘন তার বাড়ি যাতায়াত করলেন। অবশেষে একদিন স্বামীকে এসে বললেন, ওগো, তোমাকে যে কাশী যেতে হবে। বৈদ্যনাথ সহসা মনে করলেন বুঝি তার মৃত্যুকাল উপস্থিত। গণক কোষ্ঠী থেকে আবিষ্কার করেছেন সহধর্মিনী সেই সন্ধান পেয়ে তার সদ্গতি করবার যুক্তি করছেন। পরে শুনলেন এইরূপ জনশ্রুতি যে কাশীতে একটা বাড়ি আছে, সেখানে গুপ্তধন পাওয়ার কথা। সেই বাড়ি কিনে তার ধন উদ্ধার করে আনতে হবে। বৈদ্যনাথ বললেন, কি সর্বনাশ! না 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 না, আমি কাশী যেতে পারবো না। বৈদ্যনাথ কখনো ঘর ছেড়ে কোথাও যাননি। গৃহস্থকে কি করে ঘর ছাড়া করতে হয় প্রাচীন শাস্ত্রকারগণ লিখেছেন। স্ত্রীলোকের সে সম্বন্ধে অশিক্ষিত পটুত্ব আছে। মোক্ষদা মুখের কথা ঘরের মধ্যে যেন লঙ্কার ধোঁয়া দিতে আসতে পারতেন, কিন্তু তাতে হতভাগ্য বৈদ্যনাথ কেবল চোখের জল ভাসিয়ে যেত, কাশী যাওয়ার নাম করত না। দিন 2-3 গেল। বৈদ্যনাথ বসে বসে কতগুলো কাষ্ঠখণ্ড কেটে কুড়িয়ে জোড়া দিয়ে 2খানি খেলনার নৌকা তৈরি করলেন। তাতে মাস্তুল বসালেন, কাপড় কেটে পাল এঁটে দিলেন, লাল শালুর নিশান ওড়ালেন, হাল ও দাঁড়ও বসিয়ে দিলেন। একটি পুতুল কর্ণাধার এবং আরোহীও ছাড়লেন না। তাতে বহু যত্ন এবং আশ্চর্য নিপুণতা প্রকাশ করলেন। সে নৌকা দেখে অসহ্য চিত্ত চাঞ্চল্যা এই জন্মে এমন সংযত চিত্ত বালক সম্প্রীতি পাওয়া দুর্লভ। অতএব বৈদ্যনাথ সপ্তমীর পূর্বরাত্রে যখন নৌকা দুটি নিয়ে ছেলেদের হাতে দিলেন, তারা আনন্দে নেচে উঠল। একে তো নৌকার খোলটাই যথেষ্ট, তাতে আবার হাল আছে, দাঁড়ি আছে, মাস্তুল আছে, পাল আছে, আবার যথাস্থানে মাঝি বসে। এটাই তাদের কাছে সমাধিক বিস্ময়ের কারণ হলো। ছেলেদের আনন্দ কলরবে আকৃষ্ট হয়ে মোক্ষদা এসে দরিদ্র পিতার পূজার উপহার দেখলেন।
দেখে রেগে কেঁদে কপালে করাঘাত করলেন। খেলনা দুটো কেড়ে নিয়ে জানালার বাইরে ছুঁড়ে দিলেন। সোনার হার গেল, সাটিনের জামা গেল, জরির টুপি গেল। শেষে কিনা হতভাগ্য মনুষ্য দুইখানা খেলনা দিয়ে নিজের ছেলেকে প্রতারণা করতে এসেছে, তাও আবার 2 পয়সা ব্যয় নাই, নিজের হাতে নির্মাণ। ছোট ছেলে তো উদ্ধারশ্বাসে কাঁদতে লাগলো। বোকা ছেলে বলে তাকে মোক্ষদা ঠাস করে চড়িয়ে দিলেন। বড় ছেলেটি বাপের মুখের দিকে চেয়ে নিজের দুঃখ ভুলে গেল। উল্লাসের ভান মাত্র করে বলল, বাবা, আমি কাল ভোরে গিয়েই কুড়িয়ে নিয়ে আসব। বৈদ্যনাথ তার পরদিন কাশী যেতে সম্মত হলেন। কিন্তু টাকা কোথায়? তার স্ত্রী গয়না বিক্রয় করে টাকা সংগ্রহ করলেন। বৈদ্যনাথের পিতামহীর আমলের গয়না, এমন খাঁটি সোনা এবং ভারী গহনা আজকালকার দিনে পাওয়াই যায় না। বৈদ্যনাথের মনে হলো তিনি মরতে যাচ্ছেন। ছেলেদের কোলে করে চুম্বন করে শাস্ত্রু নেত্রে বাড়ি থেকে বের হলেন। তখন মোক্ষদাও কাঁদতে লাগলেন। কাশীর বাড়িওয়ালা বৈদ্যনাথের খুশ্বশুরের মক্কেল। বোধ করি সেই কারণেই বাড়ি খুব চড়া দামেই বিক্রয় হলো। বৈদ্যনাথ একাকী বাড়ি দখল করে বসলেন। এক্কেবারে নদীর উপরেই বাড়ি। ভিত্তি ধৌত করে নদী স্রোত প্রবাহিত হচ্ছে। রাত্রে বৈদ্যনাথের গা ছমছম করতে লাগলো। শূন্য গৃহের শিয়রের কাছে প্রদীপ জ্বালিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। কিন্তু কিছুতেই নিদ্রা হয় না। গভীর রাত্রে যখন সমস্ত কোলাহল থামিয়া গেল, তখন কোথা থেকে একটা ঝনঝন শব্দ শুনে বৈদ্যনাথ চমকে উঠলেন। শব্দ মৃদু কিন্তু পরিষ্কার, যেন পাতালে বলিরাজের ভাণ্ডারে কোষাধ্যক্ষ বসে বসে টাকা গণনা করতেছে। বৈদ্যনাথের মনে বড় ভয় হলো, কৌতূহল হলো এবং সেই সঙ্গে দুর্জয় আসার সঞ্চার হলো। কম্পিত হস্তে প্রদীপ নিয়ে ঘরে ঘরে ফিরলেন। এ ঘরে গেলে মনে হয় শব্দ ওই ঘর থেকে আসছে, ও ঘরে গেলে মনে হয় এই ঘর থেকে আসছে। বৈদ্যনাথ সমস্ত রাত্রি কেবল এ ঘর ও ঘর করলেন। দিনের বেলা সেই পাতালভেদী শব্দ অন্যান্য শব্দের সাথে মিশে গেল, আর তাকে চেনা গেল না। রাত্রি 2-3 প্রহরের সময় যখন জগৎ নিদ্রিত হল, তখন আবার সেই শব্দ জেগে উঠল। বৈদ্যনাথের মন নিতান্তই অস্থির হল। শব্দ লক্ষ্য করে কোন দিকে যাবেন ভেবেই পেলেন না। মরুভূমির মধ্যে জলের কোলাহল শোনা যাচ্ছে, অথচ কোন দিক থেকে আসছে তা নির্ণয় করতে পারছেন না। ভয় থেকেছে পাছে একবার ভুল পথ অবলম্বন করলে গুপ্ত নির্ঝরিণী একেবারে আয়ত্তের অতীত হয়ে যাবে। তৃষিত পথিক স্তব্ধভাবে দাঁড়িয়ে প্রাণপণে কান খাড়া করে থাকেন। এদিকে তৃষ্ণা উত্তরোত্তর প্রবল হয়ে ওঠে। বৈদ্যনাথেরও সেই অবস্থাই হল। বহুদিন অনিশ্চিত অবস্থাতেই কেটে গেল। কেবল অনিদ্রা এবং বৃথা আশ্বাসে তার সন্তোষ স্নিগ্ধ মুখে ব্যগ্রতার তীব্র ভাব রেখান্বিত হয়ে উঠল। কোটর নির্বিষ্ট চকিত নেত্র মধ্যাহ্নের মরু বালুকার মতো একটা জ্বালা প্রকাশ পেল। অবশেষে একদিন দ্বীপ্রহরের সমস্ত দ্বার রুদ্ধ করে ঘরের মেঝময় শাবল ঠুকে শব্দ করতে লাগলেন। একটি পার্শ্ববর্তী ছোট কুঠিরের মেঝের মধ্য দিয়ে ফাঁপা আওয়াজ দিল। রাত্রে নিশ্চুপ হলে বৈদ্যনাথ একাকী বসে সেই মেঝে খনন করতে লাগলেন।
যখন রাত্রি প্রভাত প্রায়, তখন ছিদ্র খনন সম্পূর্ণ হল। বৈদ্যনাথ দেখলেন নিচে একটা ঘরের মতো আছে, কিন্তু সেই রাত্রের অন্ধকারে তার মধ্যে নির্বিচারে পা নামিয়ে দিতে সাহস করলেন না। গর্তের উপর বিছানা চাপা দিয়ে শুয়ে পড়লেন, কিন্তু শব্দ এমনই পরিস্ফুট হয়ে উঠল যে ভয়ে সেখান থেকে উঠে আসলেন। অথচ গৃহ অরক্ষিত রেখে দ্বার ছেড়ে দূরে যেতেও প্রবৃত্তি হল না। লোভ এবং ভয় দুই দিক থেকে দুই হাত ধরে টানতে লাগলো। রাত কেটে গেল। আজ দিনের বেলাও শব্দ শোনা যায়। ভৃত্যকে ঘরের মধ্যে ঢুকতে না দিয়ে বাইরে আহারাদি করলেন। আহারান্তে ঘরে ঢুকে ধারে চাবি লাগিয়ে দিলেন। দুর্গা নাম উচ্চারণ করে গহর মুখ থেকে বিছানা সরিয়ে ফেললেন। জলের ছল ছল এবং ধাতুদ্রব্যের ঠং ঠং খুব পরিষ্কার শোনা গেল। ভয়ে ভয়ে গর্তের কাছে আস্তে আস্তে মুখ নিয়ে গিয়ে দেখলেন অনতি উচ্চ কক্ষের মধ্যে জলের স্রোতের প্রবাহিত থেকেছে। অন্ধকারে আর বিশেষ কিছু দেখতে পেলেন না। একটা বড় লাঠি নামিয়ে দেখলেন জল 1 হাঁটুর বেশি না। একটা দেশলাই ও বাতি নিয়ে সেই অগভীর গৃহের মধ্যে অনায়াসে লাফিয়ে পড়লেন। পাছে এক মুহূর্তে সমস্ত আশা নিভে যায়, এই জন্য বাতি জ্বালাতেও হাত কাঁপল তার। অনেকগুলো দেশলাইও নষ্ট করে অবশেষে বাতি জ্বালালেন। দেখলেন একটা মোটা লোহার শিকলিতে একটি বৃহৎ তামার কলসি বাঁধা আছে। একবার জলের স্রোতে এবং শিকলি কলসির উপরে পড়ে শব্দ করতে থাকে। বৈদ্যনাথ জলের ওপরে ছপ ছপ শব্দ করতে করতে তাড়াতাড়ি সেই কলসির কাছে উপস্থিত হলেন। গিয়ে দেখলেন কলসি শূন্য। তথাপি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। 2 হাতে কলসি তুলে খুব করে ঝাঁকানি দিলেন। ভিতরে যে কিছুই নেই উপর করে ভরলেন, কিছুই পড়ল না। দেখলেন কলসির গলা ভাঙা, যেন এককালে এই কলসির মুখ সম্পূর্ণ বন্ধ ছিল, কেউ ভেঙে ফেলেছে। তখন বৈদ্যনাথ জলের মধ্যে 2 হাত দিয়ে পাগলের মতো হাতড়াইতে লাগলেন। কর্দমস্তরের মধ্যে হাতে একটা কি ঠেকলো, তুলে নিয়ে দেখলেন মরার মাথা। সেটাও একেবারে কানে নিয়ে কাছে ঝাঁকাইলেন। ভিতরে কিছুই নেই, ছুঁড়িয়া ফেলে দিলেন। অনেক খুঁজে নরকঙ্কালের অস্থি ছাড়া আর কিছুই পেলেন না। দেখলেন নদীর দিকে দেওয়ালের এক ভাঙা জায়গা থেকে জল প্রবেশ করছে এবং তার পূর্ববর্তী যে ব্যক্তির কোষ্ঠীতে দৈবধন লাভ লেখা ছিল, সেও সম্ভবত এই ছিদ্র দিয়েই প্রবেশ করেছিল। অবশেষে সম্পূর্ণ হতাশ হয়ে মা বলে মর্মভেদী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। প্রতিধ্বনি যেন অতীতকালের আরো অনেক হতাশ্বাস ব্যক্তির নিঃশ্বাস একত্রিত করে ভীষণ গাম্ভীর্যের সাথে পাতাল থেকে স্থনিত হয়ে উঠল। সর্বাঙ্গে জল কাদা মেখে বৈদ্যনাথ ওপরে উঠলেন। জনপূর্ণ কোলাহলময় পৃথিবী তার নিকটে আদ্যপান্ত মিথ্যা এবং সেই শৃঙ্খলবদ্ধ ভগ্ন ঘটের মতো শূন্যও বোধ হয়। আবার যে জিনিসপত্র বাঁধতে হবে, টিকিট কিনতে হবে, গাড়ি চড়তে হবে, বাড়ি ফিরতে হবে, স্ত্রীর সহিত বাগবিতণ্ডা করতে হবে, জীবন প্রতিদিন বহন করতে হবে, সে তার অসহ্য বলেও বোধ হলো। ইচ্ছে হলো নদীর জীর্ণ পাড়ের মতো ঝুপ করে ভাঙিয়া জলে পড়ে যান, কিন্তু তবু সে জিনিসপত্র বাঁধিলেন, টিকিট কিনিলেন এবং গাড়িও চড়লেন। একদিন শীতের সায়াহ্নে বাড়ির দ্বারে গিয়ে উপস্থিত হলেন।
আশ্বিন মাসের শরতের প্রাতঃকালে দ্বারের কাছে বসে বৈদ্যনাথ অনেক প্রবাসীকে বাড়ি ফিরতে দেখেছেন এবং দীর্ঘশ্বাসের সাথে মনে মনে এই বিদেশ থেকে দেশে ফিরবার সুখের জন্য লালায়িত হয়েছেন। তখন আজিকার সন্ধ্যা স্বপ্নেরও অগম্য ছিল। বাড়িতে প্রবেশ করে প্রাঙ্গণের কাষ্টাসনে নির্বোধের মতো বসে থাকলেন, অন্তঃপুরে গেলেন না। সর্বপ্রথমে ঝি তাকে দেখে আনন্দ কোলাহল বেঁধে দিল। ছেলেরা ছুটে আসলো, গৃহিণীকে ডেকে পাঠালেন। বৈদ্যনাথের যেন একটা ঘোর ভেঙে গেল, আবার যেন তার সেই পূর্ব সংসার জেগে উঠল। শুষ্ক মুখে ম্লান হাস্য নিয়ে একটা ছেলেকে কোলে করে একটা ছেলেকে হাত ধরে অন্তঃপুরে প্রবেশ করলেন। তখন ঘরে প্রদীপ জ্বালানো হয়েছে এবং যদিও রাত হয়নি, তথাপি শীতের সন্ধ্যা রাত্রির মতো নিস্তব্ধ হয়ে এসেছে। বৈদ্যনাথ খানিকক্ষণ কিছু বললেন না। তারপর মৃদু স্বরে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কেমন আছো? স্ত্রী তার কোনো উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো? বৈদ্যনাথ নিরুত্তরে কপালে আঘাত করলেন। মুখ্যদার মুখ ভারী শক্ত হয়ে উঠল। ছেলেরা প্রকাণ্ড একটা অকল্যাণের ছায়া দেখে আস্তে আস্তে উঠে গেল। ঝিয়ের কাছে গিয়ে বলল, সেই সেই নাপিতের গল্প বলো। সেই নাপিতের গল্প, সেটা বলো। বলে বিছানায় শুয়ে পড়ে। রাত থেকে লাগলো, কিন্তু দুজনের মুখে একটা কথা নেই। বাড়ির মধ্যে কি যেন একটা ছমছম করতে লাগলো এবং মোক্ষদার ঠোঁট দুটি ক্রমশই বজ্রের মতো আঁটে আসলো। অনেকক্ষণ পর মোক্ষদা কোনো কথা না বলে ধীরে ধীরে স্বয়ং গৃহের মধ্যে প্রবেশ করলেন এবং ভিতর থেকে দ্বার বন্ধ করে দিলেন। বৈদ্যনাথ চুপ করে বাইরে দাঁড়িয়ে থাকলেন। চৌকিদার জোরে হাঁক দিয়ে গেল। শ্রান্ত পৃথিবীর অকাতর নিদ্রায় মগ্ন হয়ে থাকল। আপনার আত্মীয় থেকে আরম্ভ করে অনন্ত আকাশের নক্ষত্র পর্যন্ত কেউই এই লাঞ্ছিত ভগ্ন নিদ্র বৈদ্যনাথকে একটি কথাও জিজ্ঞাসা করল না। অনেক রাত্রে বোধ করি কোনো এক স্বপ্ন থেকে জেগে বৈদ্যনাথের বড় ছেলেটি শয্যা ছেড়ে আস্তে আস্তে বারান্দায় এসে ডাকল, বাবা। তখন তার বাবা সেখানে নাই। অপেক্ষাকৃত ঊর্ধ্ব কণ্ঠে রুদ্ধ দ্বারের বাইরে থেকে ডাকল, বাবা। কিন্তু কোনো উত্তর পেল না। আবার ভয়ে ভয়ে বিছানায় গিয়ে শয়ন করল। পূর্ব প্রথানুসারে ঝি সকালবেলায় তামাক সাজিয়ে তাকে খুঁজল, কোথাও দেখতে পেল না। বেলা হলে প্রতিবেশীগণ গৃহপ্রত্যাগত বান্ধবের খোঁজ নিতে আসলো, কিন্তু বৈদ্যনাথের সাথে সাক্ষাৎ হলো না। শুনছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেরার সেরা রচনা স্বর্ণমৃগ। গল্পে বৈদ্যনাথ আর মোক্ষদার মধ্যে একটা খুনসুটিপূর্ণ বৈবাহিক সম্পর্ক থাকলেও অর্থাভাব কিন্তু সেই সম্পর্কে ব্যর্থতা এনে দিয়েছে। মানুষের স্বভাব যেমনই হোক না কেন, আদতে সেও তো রক্তমাংসের মানুষ। বৈদ্যনাথও বউ ছেলের কথা ভেবে একবারের জন্য হলেও মন থেকে চেষ্টা করেছিলেন কিছু একটা করার, যাতে তাদের সাংসারিক অবস্থার উন্নতি হয়। তবে নিয়তি হয়তো তাকে বুঝিয়েছে যে এ জন্মে তার পক্ষে কর্ম করা অসম্ভব বিষয়। তাই বাহ্যিক লোকলজ্জায় বা আত্মিক শোকসজ্জায় তিনি শেষমেশ অদৃশ্য হতে বাধ্য হলেন। গল্পটির পরিচালনায় ছিলেন সমর্পিতা, কথকের ভূমিকায় ছিলেন তিয়াশা, বৈদ্যনাথের চরিত্রে ছিলেন কৃষ্ণেন্দু, মোক্ষদার চরিত্রে ছিলেন সান্ত্বনা, সন্ন্যাসীর ভূমিকায় অনিন্দ, বড় ছেলের ভূমিকায় ছিলেন স্বর্ণেন্দু এবং ছোট ছেলের ভূমিকায় ছিলেন তমজিৎ।
পরের সপ্তাহে আমরা আবার আসব নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন, ধৈর্য ধরুন আর গল্পে গল্পে গল্পোলজির সাথে থাকুন। ধন্যবাদ।